বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। আমার এই দীর্ঘ চলার পথে যেভাবে আপনাদের সহযোগিতা আমি পেয়েছি ও এখনো পাচ্ছি, তার জন্য আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আপনাদের অনুরোধ করছি, যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিন ও গল্পগুলি শেয়ার করুন। আর মনের মুকুট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করুন। এবার তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প পাঠ। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম যাদববাবুর চামচা। তিনি যে ঢেকুরটা তোলেন, সেটাও এমন সংযত, সভ্য, ভদ্র ও শিক্ষিত ঢেকুর যে মানুষটার উপরে সত্যি শ্রদ্ধা হয়। মানুষ তো কত রকমেরই ঢেকুর তোলে। কারো ঢেকুর যেন বাজ পড়া মতো, কারো বা যেন ব্যাঘ্র গর্জন, কেউ বা গড়গড়ার শব্দের মতো ঘুরুত করে, কেউ বা কুকুরের ডাকের মতো ঘ্যাও করে। কিন্তু ওর ঢেকুর একেবারেই আলাদা। ও, তা সেটা ঠিক কিরকম বলুন তো? আমিও বিস্তর ঢেকুর শুনেছি, কিন্তু শিক্ষিত ঢেকুর কিরকম তা ঠিক জানি না। না, আসলে আমি বলতে চাইছিলাম প্রশিক্ষিত ঢেকুর। অর্থাৎ কিনা ওরকম ঢেকুর তুলতে হলে রীতিমতো প্রশিক্ষণের দরকার হয়, বুঝলেন? চাইলাম আর তুলে ফেললাম এমনটা কিন্তু নয়। এখন যদি আপনি আমাকে বড়ে গোলাম আলী মশাইয়ের একটা গিটকিরি শোনাতে বলেন, তা কি আমার পক্ষে সম্ভব বলুন? ও, তাহলে কি ধরে নেব যে যাদববাবুর ঢেকুর অনেকটা ওই বড়ে গোলাম আলী খাঁয়ের গিটকিরির মতোই ক্লাসিক্যাল জিনিস? না, না, তা বলছি না। আসলে কিছু জিনিস আছে যা নকল করে দেখানো যায় না। দেখবেন, যারা খুব ওপরে ওঠেন, অর্থাৎ প্রতিভার একেবারে চূড়োয়, তারা খুব একা, অদ্বিতীয়, একৈক এবং একেশ্বর। তাদের সঙ্গে কাউকে তুলনায় টানাই যায় না। আচ্ছা, অন্য সব না হয় ছেড়েই দিন। আপনি যাদববাবুর জুতো দেখেছেন? জুতো? না, ঠিক মনে পড়ছে না। আমি শুনেছি ওর ৮৮ জোড়া জুতো আছে, বুঝলেন? এই ৮৮ জোড়া জুতোর দর্শন পাওয়ার সৌভাগ্য অবশ্য আমার হয়নি। তবে আমি ১ জোড়া দেখেছিলাম। আহা! কি দেখলাম! কি দেখলেন মশাই? এই তো সেবার মনমতো স্মৃতিবিদ্যা মন্দিরের পুরস্কার বিতরণীতে উনি সভাপতি হয়ে এসেছিলেন। মঞ্চে উঠবার আগে কাঠের সিঁড়ির নিচে জুতো জোড়া ছাড়তে ছাড়তে আমাকে বললেন, "কানাই, চারদিকে বড্ড জুতো চুরি হচ্ছে। এই জোড়া কিন্তু খুব দামি জুতো, একটু নজর রেখো।" তো আমিও হাত কষলে বললাম, "হ্যাঁ, সে আর বলতে, আপনি নিশ্চিন্তে স্টেজে উঠুন। আমি এই জুতোর কাছেই মোতায়েন রইলাম।" তা মশাই কি বলবো আপনাকে? জীবন সার্থক। কি জুতো, কি জুতো! বাদামি রঙের নিউ কাট। যেমন তার জেল্লা তেমনি চেকনাই। নিভাঁজ চামড়া। আর পালিশ, একবারে আয়নার মতো চকচক করছে। তাতে মুখ দেখা যায়। কোথাও ধুলো লেগে নেই, কাদা লেগে নেই। জুতো দেখে আমি এতই মোহিত যে নিজের রুমালটা বের করে কয়েকবার সযত্নে জুতো জোড়া মুছে দিলাম। ইচ্ছা হয়েছিল দুহাতে দুপাটি জুতো নিয়ে লাফিয়ে স্টেজে উঠে জনসাধারণকে দেখিয়ে বলি, "এই দেখুন জুতো, দেখুন জুতো কাকে বলে। কখনো দেখেছেন এরকম জুতো? দেখে নিন, অবিস্মরণীয় এই জুতো। চোখ সার্থক করুন। ভদ্র মহোদয় ও মহোদয়াগণ, জুতোর যত্ন নিন।" আচ্ছা, তাহলে আপনি কি বললেন ওসব কথা নাকি? না, না, সুযোগই হলো না। যাদববাবু তখন সভ্যতার সংকট নিয়ে একটা অগ্নিবর্ষী ভাষণ দিচ্ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, জানি। হ্যাঁ, উনি সব জায়গাতেই একটা বিষয় নিয়েই ভাষণ দেন। সভ্যতার সংকট। না, না, সে কি কথা? ওর কি জ্ঞানের সীমা পরিসীমা আছে? কোন বিষয় উনি না জানেন বলুন তো? বিজ্ঞান, কৃষি, বিশ্বশান্তি, তৃতীয় বিশ্বযুদ্ধ, রাজনীতি, নারী মুক্তি, ব্রহ্মচর্য, সাহিত্য, সিনেমা, নাটক। উফ! সে কি জ্ঞান রে বাবা! আমি তো এত বিষয় কভার করতে আর কাউকে দেখিনি। আচ্ছা, তা ভাষণটা খুব মন দিয়ে শুনলেন বুঝি? হ্যাঁ, তা শুনিনি। তবে কিনা জুতো পাহারা দিতে হচ্ছিল তো,
তাই মনটা একটু দোটানায় ছিল। কখনো জুতো, কখনো ভাষণ, আবার কখনো ভাষণ, কখনো জুতো। এই পেন্ডুলামের মতো মনোযোগটাও ফ্লাকচুয়েট করছিল কিনা। তবে সেলিয়েন্ট ফিচারগুলো আমি ঠিকই শুনেছি। আহা! কি অপূর্ব সব কথা! আমার তো মনে হয় স্বয়ং রবি ঠাকুরও যদি শুনতেন, তবে তাঁর সভ্যতার সংকট প্রবন্ধের জন্য একটা নতুন পয়েন্ট পেয়ে যেতেন। যাদববাবু তো স্পষ্টই বললেন, সভ্যতা মানে হলো এগিয়ে যাওয়া। কত বড় কথাটা বলুন তো! আর কেউ কখনো এরকম কথা কুস্মিনকালে বলেছে? সভ্যতা মানে যে এগিয়ে যাওয়া, এর মধ্যে কত কথাই তো বলা হয়ে গেল। বলুন? তা অবশ্যই ঠিক। আর দেখুন, শুধু ভাষণই তো নয়, হ্যাতা-ন্যাতা কত লোকই তো নিত্য ভাষণ দিয়ে বেড়াচ্ছে। কিন্তু যাদববাবুর মতো কজন পারেন বলুন তো? যেমন লম্বা-চওড়া তেজস্বী চেহারা, আর তেমনি বাজখাই গলা। লম্বা-চওড়া? বলেন কি মশাই? যাদববাবু তো মোটে ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। আহাহা! শুধু শরীরের দৈর্ঘ্যটাই দেখলেন? এই যে হিটলার, নেপোলিয়ন, চার্লি চ্যাপলিন, এরা কি সব শরীরে লম্বা ছিলেন? দেখতে হয় ব্যক্তিত্ব, বুঝলেন? ব্যক্তিত্ব। যাদববাবু লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি হলে কি হয়? ওর ব্যক্তিত্ব? হ্যাঁ, সে যে ৭ ফুট লম্বা। আর দেখুন, চেহারাটাও থলথলে। বেশ নেয়াপাতি ভুঁড়িও আছে। হ্যাঁ, আপনি মশাই ওই নিয়েই থাকুন। বাঙালি আবার কবে সোয়ার্জনেগার বা মোহাম্মদ আলী ছিল মশাই? শিব ঠাকুর, গণেশ বাবা, স্যার আশুতোষ, গিরিশ ঘোষ, এরা কি সব মাস্কুলার ছিলেন নাকি? বাঙালি তেলে জলে মানুষ। গোলগাল চেহারা তার জাতিসত্তার পরিচয়। ওই ২-৪ টে মনতোষ রায়, মনোহর আইচ বা গৌরব থাকলেও ওরা হলো ব্যতিক্রম। গোলগাল চেহারা নিয়ে বাঙালিতে আর কম বোমা ফাটায়নি মশাই। সত্যিকারের বোমা, সাহিত্যের বোমা, কবিতার বোমা, শিল্পের বোমা, গানের বোমা, নাটকের বোমা। লোকে কথায় বলে না, বোম বাঙালি। হ্যাঁ, ওই বোমার কথা বলতেই মনে পড়ে গেল মশাই। এই গত নভেম্বরে হাওড়া ময়দানে নিখিল ভারত তাঁত শিল্পের প্রদর্শনী উদ্ঘাটন হচ্ছিল। সেই সময়ে কে বা কারা একটা বোমা ফাটায়। আর তাতেই ভয় খেয়ে আপনার ওই তেজস্বী যাদববাবু চেয়ারের পেছনে উবু হয়ে লুকিয়ে পড়েছিলেন। হ, আর অমনি বুঝি ধরে নিলেন যে উনি প্রাণের ভয়ে লুকিয়ে পড়েছিলেন। আরে মশাই, স্ট্র্যাটেজি, এটা হলো স্ট্র্যাটেজি। আত্মরক্ষা হলো জীবের ধর্ম। আর মরেই যদি যান, তাহলে তো বীরত্বটাও থাকে না। বীরত্বকে, তেজস্বিকতাকে বাঁচিয়ে রাখতে হলে আত্মরক্ষার কি দরকার নেই? আর তা না হলে তলোয়ারের সঙ্গে ঢাল থাকতো কেন বলুন তো? কথায় বলে না, ঢাল তলোয়ার। ঢাল দিয়ে আত্মরক্ষা, আর তলোয়ার দিয়ে আক্রমণ। হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, তা বুঝলাম। একেবারে জলের মতো। তবে কিনা যাদব বাবুর কিন্তু বাজারে বেশ বদনামও আছে, বুঝলেন? অনেকেই তো বলেন উনি তেমন সুবিধের লোক নন। আরে মশাই, বড় মানুষের লক্ষণই তো তাই। যার বদনাম নেই, সে আবার বড় মানুষ কিসের? এই যে লোকে কি গান্ধীজিরও কুচ্চ গাইতে ছেড়েছে? আর যতই কুচ্চ গেয়েছে, ততই ইনি উঁচুতে উঠেছেন। বুঝেছেন? এই আপনার কথাই ধরুন না কেন। আপনি তো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস। তার উপর এমবিএ, তারপর ইয়ং ম্যান, লম্বা চওড়া দিব্যি চেহারাখানা, মোটা বেতনের চাকরি। হুম, কিন্তু একটু কান খাড়া রাখলে শুনতে পাবেন, লোকে আপনার সম্পর্কে ফিসফাস শুরু করে দিয়েছে। তাই নাকি? দিয়েছে নাকি? হ্যাঁ, তা দেবে না? বাঙালি তো বরাবরই পরশ্রীকাতর এবং বিশ্বনিন্দুক। আচ্ছা, তা কি বলে তারা? দেখুন, সেটা কি আর বলা ঠিক হবে কুশলবাবু? শুনলে আপনার মন খারাপ হতে পারে। না, না, দেখুন এমন তো হতে পারে, তারা যা বলে তা সবই সত্যি। সেক্ষেত্রে আমি নিজেকে শুধরে নিতে পারি। হুম, তা অবশ্য মন্দ বলেননি। সেক্ষেত্রে অবশ্য বলাই যায়। দেখবেন আবার যেন আমার উপরে অসন্তুষ্ট হবেন না। আগে না, না, আপনি স্বচ্ছন্দে বলুন। হ্যাঁ, এই তো লোকে বলে আপনি নাকি দাম্ভিক, চারপাশের লোককে মানুষ বলেই মনে করেন না। আর সবচেয়ে গুরুতর অভিযোগ, আপনি নাকি মহিলাদের যথাযথ সম্মান করেন না। হুম, বুঝেছি। হ্যাঁ? কি বুঝলেন? বুঝলাম আপনি ঠিকই বলেছেন। বাঙালি নিন্দুক। কিন্তু মহিলাদের সম্মান করি না, উহু, এই কথাটা তো ঠিক বুঝলাম না। আচ্ছা মশাই, দেখুন, আপনার কি কোনো লাভ অ্যাফেয়ার-ট্যাফেয়ার ছিল নাকি? আর আপনি সেই মেয়েটাকে ডিচ করেছেন? না, না, ব্যাপারটা ঠিক ওরকম নয়। আচ্ছা, তাহলে কিরকম?
দেখুন, আমার গানের গলা নেই, পুরোপুরি বেসুরো। কিন্তু গান গাইবার ইচ্ছে খুবই প্রবল। গান আমার স্ট্রংগেস্ট প্যাশন। তাই আমি একজন সঙ্গীত শিক্ষকের কাছে যেতাম। তিনিও আমাকে খুব ধৈর্যের সঙ্গে যত্ন করে শেখানোর চেষ্টা করতেন। কিন্তু আমি বুঝতে পারতাম ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। অন্য সব যারা আমার সঙ্গে শিখতো তারা মুখ টিপে টিপে হাসতো আর নিজেদের মধ্যে আমাকে নিয়ে ঠাট্টা করতো। কিন্তু আমার একটা জেদ চেপে গিয়েছিল। স্কুল কলেজের পরীক্ষায় আমি গাদা গাদা নম্বর পাই, ভীষণ ভালো রেজাল্ট। আমি খেলাধুলাতেও বেশ ভালো, অ্যাথলেট এবং সাঁতারু হিসেবে বিস্তর প্রাইজ পেয়েছি। শুধু গানটাই তাহলে কেন আমার হবে না? গানের জন্য আমি পড়াশোনায় পাওয়া নম্বরও ছেড়ে দিতে রাজি। আচ্ছা, তা শেষ অবধি গান হলো কি? না, গান আমার গলায় ছিল না। যারা আমার সঙ্গে শিখতো তাদের মধ্যে ছিল রিজু রেখা নামে একটি মেয়ে। সে ছিল দারুণ একজন গায়িকা, ওই ক্লাসের টপ ভোকালিস্ট। একমাত্র রিজু রেখাই আমার গান শুনে কখনো মুখ টিপে হাসতো না, বরং মাঝে মাঝে আমার সঙ্গে গলা মিলিয়ে তাল ঠুকে সাহায্য করতো, খুব ইন্সপায়ারও করতো, অন্য সকলের মতো নয়। তো রিজু রেখাই কিসে? আগে হ্যাঁ, রিজু রেখা অসুন্দরী নয়, আবার ডানা কাটা পড়িও নয়। তার সিম্পাতি আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আমি কখনো তার কথা বিরলে বসে ভাবিনি। আর রোমান্টিক্যালি তো নয়ই। আমার বেশ কয়েকজন মেয়ে বন্ধু আছে, তাদের কারো সঙ্গেই আমার কোনো রোমান্টিক সম্পর্ক নেই। ওই তুই তুকারি সম্পর্ক। সোজা কথায় আমার কোনো প্রেমিকা নেই। আচ্ছা দেখুন, সেটা কি আপনার খুব স্বাভাবিক বলে মনে হয়? আপনি বয়সে যুবক, ২৭-২৮ কি একটু বেশি হতে পারে, এই যুগের মানুষ। চারদিকে এত সুন্দরী সব মেয়ে এবং আপনিও ফেলনা নন। তাহলে ব্যাপারটা ঘটছে না কেন? ঘটছে না কারণ আমার ডেডিকেশন গানের প্রতি। যেটা আমার হবে না, সেটা আমাকে পাগলের মতো টানে এবং সেটা বরাবর। আপনাকে তো বললাম, লেখাপড়া বা খেলাধুলো নিয়ে আমাকে একটুও মাথা ঘামাতে হয়নি। পরীক্ষায় অনেক নম্বর আর খেলায় অনেক প্রাইজ। এগুলো আমার সব জলভাত। কিন্তু আমার সত্যিকারের প্রেম ওই গানের সঙ্গে। যেটুকু সময় পাই আমি ঝুম হয়ে শুধু গান শুনি। আমার বোধহয় গোটা ৫ এক আইপ্যাড আর মিউজিক প্লেয়ার আছে। গান পাগল বলেই বোধহয় মেয়েদের ব্যাপারে আমার প্যাশনটা তৈরি হয়নি, বুঝলেন? আচ্ছা, তাহলে কি ধরে নেব যে সেই কারণেই বেচারা রিজু রেখা আপনার কাছে পাত্তা পেল না? না, না তা কেন? রিজু তো একজন সিঙ্গার এবং খুবই কমপ্লিট সিঙ্গার। টোটাল ডেডিকেশন। যেদিন ওস্তাদজি আমাকে খুব ভালোবেসে সহানুভূতির সঙ্গে বললেন, "কুশল, তুমি ভোকাল ছেড়ে কোনো ইন্সট্রুমেন্ট ধরো।" সেদিনও সেদিনও হ্যাঁ, সেদিনও রিজু রিঅ্যাক্ট করেছিল। ওস্তাদজিকে বলেছিল, "ওস্তাদজি, কুশল কিন্তু পারবে। ও প্র্যাকটিস করার সময় পায় না তো।" কিন্তু ওস্তাদজি মৃদু হেসে শুধু বলেছিলেন, "হ্যাঁ, তাহলে তুমিই দেখো। ওকে রেওয়াজে বসানোর দায়িত্ব তুমিই নাও।" বাহ! তাহলে তো জলমশাই অনেক দূর গড়িয়েছিল। হয়তো ওর দিক থেকে তাই। আচ্ছা, আচ্ছা তারপর কি হলো? তারপর মাঝে মাঝে রিজু আমাদের বাড়িতে আসতো। যদিও আমি চাকরি নিয়ে এত ব্যস্ত যে অবকাশ বলতে তেমন লম্বা কোনো সময় নেই। তাই রিজু আসতো ছুটির দিনে। দুজন বেশ কিছুদিন একসঙ্গে বসে রেওয়াজও করেছি। তাতে সম্পর্ক হয়তো একটু কাছের হলো, কিন্তু আমার গলায় সুরের তেমন সঞ্চার হলো না। রিজুকে আমি আমার গানের একজন সহযোগী, এমনকি শিক্ষয়িত্রী বলেই মনে করেছি। কখনো প্রেমিকা নয়। আর কোনোভাবেই তাকে অসম্মান বা অমর্যাদা করিনি। উফ! আপনাকে নিয়ে তো ভারী মুশকিল মশাই। ওই মেয়েটা কি চায় আপনার সম্মান আর মর্যাদার জন্য হাঁ করেছিল? একজন পুরুষ হয়ে এসব বুঝতে এত লেট হয় কেন আপনার? ওই তো বললাম। তখন তো আমি একজন গায়ক হয়ে ওঠার জন্য পাগল। কোনো দেবতা যদি এসে বর দিয়ে চাইতো যে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়েটিকে যদি বিয়ে করতে রাজি হও, তাহলে তোমার গলায় সুর দেব, তাহলেও তাহলে আমি তক্ষুনি মেনে নিতাম। কিন্তু লোকে যে অন্য কথা বলে মশাই। হ্যাঁ? কি বলে? বলে কুশল চট্টোপাধ্যায়ের মতো অকৃতজ্ঞ, ট্রেচারাস আর সুবিধাবাদী লোক নাকি হয় না। মেয়েটাকে কয়েকদিন নাচালো, গান গাওয়ার ছলে ফুর্তি করে নিল, তারপর দিব্যি তাকে ছেড়ে ফেলে দিল। না, না দেখুন, এটা কিন্তু ভয়ঙ্কর মিথ্যে। আচ্ছা, রিজু নিজেও কি তাই মনে করে নাকি? পারলে তাকে একটু জিজ্ঞেস করে দেখবেন তো। তো আমার মনে হয়
রিজু অনেক আগেই টের পেয়েছিল যে আমি তার সেই অর্থে অনুরাগী নই। আচ্ছা, তাহলে কি ধরে নেব যে আপনার গান আর হলো না? না কানাইবাবু, গান হলো না। তারপর আমি কিছুদিন বেহালা শিখেছিলাম। তাতে প্রোগ্রেস অবশ্য খারাপ নয়, কিন্তু ইন্সট্রুমেন্ট বাজানোটা হলো দুধের বদলে ঘোল। এখনো বাজায়, তবে নট উইথ প্যাশন। আচ্ছা, এবার আপনাকে একটা সত্যি কথা জানাতে চাই। দেখুন, আপনার সত্যি কথাগুলোকে আমার তেমন বিশ্বাস হয় না। একটু আগেই আপনি যাদববাবু সম্পর্কে যেসব কথা বলছিলেন, তাতে কিন্তু অনেকখানি রঙিন জল মেশানো ছিল। আরে মশাই, মেশানোর দরকার ছিল বলেই তো মিশিয়েছি। অনেক সময় দেখবেন অনেক মিথ্যে সত্যির চেয়েও সুবর্ণময়। তার মানে? তার মানেটা কি দাঁড়ালো? দেখুন, যাদববাবু একজন ভিআইপি। এক ডাকে তাকে সবাই চেনে। অতিশয় ক্ষমতাবান মানুষ। রাইটার্স, লালবাজার, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন, সর্বত্র সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। প্রভূত প্রভাত প্রতিপত্তি। আচ্ছা দেখুন, ওসব শুনে কি হবে মশাই? তার বাড়বাড়ন্ত তো নিশ্চয়ই সোজা পথে হয়নি। হ্যাঁ, সোজা পথ বলে দুনিয়ায় কি কিছু আছে কুশলবাবু? এই পথ আর নদী, এ সর্বত্রই এঁকে বেঁকে যায়। আর বাঁকের সৌন্দর্য তো আর কম নয় বলুন না। দেখুন, আপনি বোধহয় আমাকে কিছু একটা বলতে চাইছেন। হ্যাঁ, এ আমার দুঃখের কথাই। আপনার হয়তো খানিকটা সময়ের অপচয় হবে, কিন্তু তাতে এই গরিবের কিছু উপকার হতে পারে। হ্যাঁ, বলে ফেলুন। দেখুন, যাদববাবুর কাছে মানুষ হলো দুরকম। যাদের সম্ভাবনা আছে, অর্থাৎ যাদের কাছ থেকে ভবিষ্যতে কাজ আদায় করা যাবে, আর হচ্ছে যাদের সম্ভাবনা নেই, অর্থাৎ যাদের ভবিষ্যৎ অন্ধকার। যাদববাবু যে পরের উপকার করেন বলে শুনতে পান, সেটা অতিশয় ঠিক কথা। তবে কিনা তিনি শুধু তাদেরই উপকার করেন যাদের সম্ভাবনা আছে। এ ব্যাপারে ওর বিচারবোধ এবং বিচক্ষণতার কোনো তুলনাই হয় না। লোক দেখলে উনি বুঝতে পারেন কার সম্ভাবনা আছে আর কার নেই। আচ্ছা, তা আপনি কোন দলে? আগে আমি দ্বিতীয় দলে। উনি বছর পাঁচেক আগেই বুঝতে পেরেছিলেন এই কানাই সমাদদারকে দিয়ে তেমন কিছু হবে না। তবু তিনি করুণার বশে আমাকে কিছু কাজে লাগিয়েছিলেন। সেই কাজটাই আমি এতদিন ধরে প্রাণপাত চেষ্টায় সমাধা করে আসছি। আচ্ছা, তা কাজটা কি? বলতে পারেন আমি ওর পিআর ম্যান। পিআর এর জন্য ওর একটা বিশ্বাস বাহিনীও আছে। তারা প্রশিক্ষিত, চালাক চতুর, ইংরেজি বলতে কইতে পারে। তবে আমি তো ওদের চৌকস নই বলে একা, একা জনে, জনে ঘুরে, ঘুরে ওর নানা গুণাবলীর কথা বলে বেড়াই। ও, তাহলে যাকে চামচা বলে? আরে না মশাই না, চামচারা তো তোষামোদ করে। এ তা নয়। ওর কাছে ওর গুণের কথা বলতে গেলে উনি মোটেই খুশি হন না। বলেন, "ওহে, আমার কথা আমাকে বলে কোন লবডঙ্কাটা হবে? ৫ জনে না বললে কি কিছু হয় হে বাপু?" বুদ্ধিমান লোক তো। তোষামোদে ভিজে ঢোল হয়ে থাকা তো বুদ্ধিমানের লক্ষণ নয়। ও, বুঝেছি। হ্যাঁ, তা আর বুঝবেন না কেন? আপনার ঘটে তো আর কম বুদ্ধি নেই, বলুন? আচ্ছা, এতে আপনার সুবিধাটা কি? আরে বিস্তর সুবিধে মশাই, বিস্তর সুবিধে। পাসপোর্ট, আধার কার্ড, গ্যাস কানেকশন, বাড়ির প্ল্যান পাস করানো, ট্যাক্স কমানো, খেলার টিকিট, হাসপাতালের বেড, জলের দরে সরকারি জমি। আরে বিস্তর সুবিধে মশাই। বাপরে! এ তো সব তালা খুলে ফেলার চাবি। যাঁকে সাদেকে আর এঁটুলের মতো লেগে আছি মশাই। আর আমাদের মতো অধম মনীষীর কি মুরব্বি না ধরলে চলে? যে সিস্টেমে আছি তাতে কোনো দিকে এক পা এগোতে পারি না। মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাটেস্টেড করাতে গেছি, তো তাতেও তো ৮ দলে ২ ঘন্টা বসিয়ে রাখলো। হ্যাঁ, তা তো জানি। এই তো আমাকেও এই সরকারি অফিসে বহুবার হয়রান হতে হয়েছে। ১ মিনিটের একটা কাজ তাতে ৪ দিন ঘোরালো মশাই। হ্যাঁ, তাহলেই বুঝুন। কিন্তু পিছনে একজন মুরুব্বি থাকলে সুরসুর করে কাজ হয়ে যায়। এই পুরনো ট্যাক্স মুকুব করাতে কর্পোরেশন অফিসে গিয়েছিলাম। কাজ তো হলোই, সঙ্গে আবার চা বিস্কুটও খাওয়ালো। হ্যাঁ, কম কথা। কিন্তু আপনার আসল কথাটা কি বলুন তো? আপনাকে বরাবর দেখেছি মোদ্দা কথাটা আসতে আপনি ৭ রাজ্য ঘুরে আসেন। আসলে ওটা একটা আর্ট। এই যে ভিখিরি ভিক্ষে চায়, ফেরিওয়ালা ফেরি করে, সবাই কিছু বাড়তি কথা বলবেই। আর নইলে গোটা ব্যাপারটাই কেমন যেন ন্যাড়া হয়ে যায় না? অবশ্য জানি আপনার সময় বিশেষ মূল্যবান,
যাই হোক, এবার আসল কথায় আসছি। আগেই বলেছি, যাদববাবু আমাকে তেমন দায়িত্বের কাজ কিছু দেন না। তাঁর পেটোয়া লোকদের যে একটা বাহিনী আছে, তাতে আমি কখনো সামিল হতে পারিনি। তিনি আমাকে অপদার্থই মনে করেন। আর এ ব্যাপারেও তাঁর বিচার বুদ্ধির প্রশংসাই করতে হয়। আমাকে অপদার্থ মনে করে তিনি ঠিক কাজই করেন। আর আমি যে অপদার্থ, এটা তো অতি খাঁটি কথা। তবে কিনা, হ্যাঁ, গরিবের ভাঙা ঘরেও কখনো কখনো চাঁদের আলো আসে, বুঝলেন? হঠাৎ গত মাঘী পূর্ণিমার দিন থেকে তিনি আমাকে অত্যন্ত গুরুতর একটা কাজের দায়িত্ব দেন। ও তাই বুঝি? তো কিরকম দায়িত্ব? দেখুন, আপনি তো নিশ্চয়ই জানেন, দেশটা ভেজাল এবং জাঙ্ক ফুডে ছয়লাভ হয়ে গেছে। তেলে ভাজা রোল, মোমো, ছোলে বাটারো ইত্যাদি আর কি। আর যাদববাবু অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ, বিচক্ষণও বটে, আর দূরদর্শী তো অবশ্যই। দেশ ও দশের জন্য যে কেউ অনেকদিন বেঁচে থাকতে হবে, এটা উনি খুব বিলক্ষণ জানেন। আর এটা অবগত আছেন যে মানুষের দুটি জিনিসকে সর্বদা ঠান্ডা রাখতে হয়, এই ভুঁড়ি আর মুড়ি। মুড়ি মানে হলো মগজ বা মুড়ো। এই মাথা আর পেট ঠান্ডা না থাকলে কোনো মানুষই বড় বড় কাজ করতে পারে না। এই ধরুন না গান্ধীজি, ছাগলের দুধ খার এমনি এমনি খেতেন। ও মশাই, তো আপনি যে আবার দেখছি কাশিগুলোতে ঢুকে পড়েছেন। না না, ঘুরে ফিরে ঠিক আসল জায়গায় পৌঁছে যাব। ও গলিতে ঢুকলেও পথ হারিয়ে কিন্তু ফেলেনি। আচ্ছা, আপনি মন দিয়ে শুনছেন তো? কথার মধ্যে কিন্তু দাঁড়ি, কমা, সেমিকোলন থাকে। লোকে লক্ষ্য করে না তাই সেগুলো একটু লক্ষ্য করবেন। তা কি বলছিলাম মনে আছে তো? হ্যাঁ, ওই তো আপনি একটা গুরুতর কাজের কথা কি বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, জি আজ্ঞে। এই গুরুতর ভুলে গুরুতর? অতি সেনসিটিভ একটা দায়িত্ব মশাই। হয়তো শুনলে আপনি ভাববেন যে এ আর এমন কি? কিন্তু তলিয়ে দেখলে, আচ্ছা কানাইবাবু, হ্যাঁ, এবার একটু সুতোটা গুটিয়ে নিলে হয় না? হ্যাঁ, হয়তো। এই গুটানোর আগে সুতো ছাড়ারও কিন্তু একটা নিয়ম আছে, কি না? হ্যাঁ, এই যা বলছিলুম। যাদববাবু অতিশয় স্বাস্থ্য সচেতন মানুষ বলে কক্ষনো তিনি জাঙ্ক ফুড খান না। আপনি যখনই ওকে খেতে দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, উনি কক্ষনো কিন্তু সিঙ্গাড়া, ফুলুরি, বেগুনি, রোল বা মোমো ইত্যাদি একদম খাচ্ছেন না। উনি খাচ্ছেন কি? কলা, আপেল, সুগার ফ্রি সন্দেশ বা কাজু বাদাম। আচ্ছা কানাইবাবু, এই যাদববাবুর মেনু শোনা কি এই গল্পের পক্ষে খুব জরুরি বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এই মেনুর ভিতরেই তো যাদববাবুর ব্যক্তিত্ব লুকিয়ে আছে। ফুড হ্যাবিট, পোশাক পরিচ্ছদ, সঙ্গী সাথী, এসব দিয়েই তো লোকের আইডেন্টিটি। কি বলেন? হ্যাঁ, তা অবশ্য বটে। দেখুন, যাদববাবু তাই সবসময় টিফিনের বাক্স নিয়ে বাড়ি থেকে বেরোন না। তাকে নিজেকে বইতে হয় না, তার বিশ্বস্ত এবং খুব কাছের কারো হেফাজতে থাকে সেটা। হয় পরেশ, নয় রাধানাথ, না হলে সুনির্মল। এরা কিন্তু প্রত্যেকেই যাদববাবুর ডান হাত। আচ্ছা কানাইবাবু, কারো কি এতগুলো ডান হাত থাকে? থাকে, থাকে। ওই বড়, বড় মানুষের থাকে। আপনি মা দুর্গারই লক্ষ্য করে দেখুন না। ৫ খানা ডান হাত। তা অবশ্য ঠিকই বলেছেন। আর দেখুন, খুব বিশ্বস্ত লোক ছাড়া কি অত বড় মানুষের টিফিন বক্স কারো হাতে দেওয়া যায় বলুন? ওদের তো সবসময় কি জানকা খাট্টা। কে কখন খাবারে কি মিশিয়ে দেয়? আমাদের প্রাণের দাম না থাক, ওর মতো মানুষের তো আছে, বলুন না? হুম, কথাটা অবশ্য ভেবে দেখার মতোই। হ্যাঁ, এই যাদববাবুর টিফিনের বাক্স খুব এলেবেলে জিনিস নয়। তা তাই বলছিলুম কি, এই গত মাঘী পূর্ণিমার দিন হঠাৎ আমার দিনে দুপুরে কেন যেন মনে হলো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। হ্যাঁ? বলেন কি? হ্যাঁ, তাই তো বলছি। দুপুরবেলা যাদববাবু বেরোবেন। ঘরের বাইরে সার দিয়ে বসংবদ ভঙ্গিতে তাঁর সেক্রেটারি, ২ জন খিদমতগার, ৪ জন দেহরক্ষী, ৭ জন তোষামুদে, ৪ চামচা, ৫ জন কাছের লোক এবং আরো অনেকটা পরে এই আমার মতো গুটি কয়েক উমেদার দাঁড়িয়ে আছে। সকলেই তটস্থ। বাইরে দুটো গাড়ি দাঁড় করানো। সেখানেও আশপাশে কয়েকজন দর্শনার্থী। আচ্ছা মশাই, একটু এডিট করুন না। একটু এডিট করুন। পিকচারটা বোঝানোর জন্যই তো ডিটেলসটা দরকার, বুঝলেন কিনা? এই যে রাফায়েল বা দা ভিঞ্চির ছবি দেখেননি? শুধু ডিটেলস আর ডিটেলস। ওই ডিটেলসই হলো ছবির প্রাণ। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, বুঝবেন বই কি। আপনাদের তো ক্ষুরধার মাথা। হ্যাঁ, আমাদের মতো নিরেট তো আর নয়। আচ্ছা, আপনি পিকচারটা ভিজুয়ালাইজ করছেন কি? হ্যাঁ, হ্যাঁ, একেবারে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই পিকচারটার ভেতরেই কিন্তু যাদববাবুর মহত্ব লুকিয়ে আছে।
আচ্ছা বলুন, তারপর কি হলো? তারপর? বজ্রাঘাত মশাই, বজ্রাঘাত। মানে ব্যাপারটা সকলের কাছেই বজ্রাঘাতের মতোই আকস্মিক বলে মনে হলো। উনি কাঁচি কুঁচোনো ধুতি আর আদ্যির পাঞ্জাবি, চোখে সেলের চশমা, পায়ে কোলাপুরি পরে এগিয়ে আসছেন। এক পা পিছনে তার স্ত্রী মিনতি দেবী, তার হাতে স্টেনলেস স্টিলের টিফিনের বাক্স। হঠাৎ যাদববাবু তাঁর স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বললেন, মিনু, তুমি টিফিনের বাক্সটা কানাইয়ের হাতে দিয়ে দাও। আজ কানাই আমার টিফিনটা নিয়ে যাক। আরে মশাই, তাতে বজ্রাঘাতের কি হলো? হলো না? আরে বলেন কি মশাই? একে বজ্রাঘাত না বলে আর কি বলা যায় বলুন তো? শাড়ি দিয়ে বসংবদ, বিশ্বস্ত, কৃতি ও তৎপর সহ চেলাচামুন্ডা থাকতে হঠাৎ আমার মতো অভাজনের এত সৌভাগ্যের উদয় হওয়া, একে আপনি বজ্রাঘাত নয় বলছেন? সকলেই স্তম্ভিত, মুখ হতচকিত, বিহ্বল, বিভ্রান্ত। অনেকে আবার ভুল শুনেছি কিনা বুঝতে না পেরে মুখ তাকাতাকি করছিল। ও, তা হবে। তা টিফিন বক্সটা তাহলে আপনার কি বইতে হলো তো? ওফ! সে কি অনুভূতি মশাই, কি বলবো? ১ম এ তো মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। তারপর মনে হলো আমার হাতে প্যারালাইসিস হয়েছে। আর তারপর এমন আনন্দাশ্রু এলো যে চোখের জলে বুক ভাসাভাসি। কেন কানাইবাবু? এই যাদববাবুর টিফিন বক্স বয়বার মধ্যে তো কোন আনন্দের ব্যাপারটা আছে শুনি? আহা! আপনি বুঝলেন না? আমি যে টিফিন বক্স হাতে পাওয়া মাত্র যাদববাবুর ইনার সার্কেলে ঢুকে পড়লাম। এই যে কত গুরুতর দায়িত্ব তা আপনি বুঝবেন না। এ শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে, বুঝলেন? খুব কাছের লোক ছাড়া, খুব পছন্দের লোক ছাড়া, খুব বিশ্বাসী লোক ছাড়া ওই টিফিন বক্স বহন করার অধিকার কারো নেই কি না? ওহ! কানাইবাবু, আপনার কোনো আত্মমর্যাদা বলে কিছু নেই? আহা! সেই আত্মমর্যাদার কথাই তো বলছি। টিফিন বক্সে আমার আত্মমর্যাদাকে ধুলোর থেকে তুলে একবারে এরোপ্লেনে বসিয়ে দিল। এক লাফে আমার আত্মমর্যাদা উঠে বসলো মগডালে, বুঝলেন? কত বড় সম্মান বলুন? হ্যাঁ, বুঝলাম। তা সে টিফিন বক্সে কোন হাতি ঘোড়া ছিল মশাই? আহা! ও কথা বলবেন না। যাদববাবুর টিফিন বক্সে যা থাকে তা একবারে দেবভোগ্য ব্যাপার। অঙ্কুরিত ছোলা, কল ওঠা মুগ, শসার কুচি, আলু সেদ্ধ, পালং সেদ্ধ, লেবুর রস, বিট নুন, গোলমরিচ। ওফ! একদিন ওই টিফিন বক্স থেকে ১ চামচ প্রসাদ পেয়েছিলাম বুঝলেন মশাই। তা কি বলবো মশাই, মনে হলো যেন অমৃত চিবুচ্ছি। কিন্তু কানাইবাবু, গলিগুঞ্জির শেষ যে এখনো দেখা যাচ্ছে না। এই তো আর ২ টো মোড় পেরোলেই হয়ে যায়। হ্যাঁ, বুঝলেন কিনা? তো এখন আমি যাদববাবুর বেশ কাছের লোক। আর সেই বাবদে আপনার কাছে আমি বড়ই কৃতজ্ঞ। আমার কাছে? তো অবাক কাণ্ড মশাই। যাদববাবুর সঙ্গে তো আমার চেনাই নেই। আচ্ছা, আপনার কি ঋজুরেখাকে সত্যি মনে আছে? হঠাৎ এ প্রশ্ন কেন? বলুন না মশাই। ব্যাপার আছে বলেই তো জানতে চাইছি। মনে থাকবে না কেন? খুব মনে আছে। তাহলে বলুন তো, ঋজুরেখার মুখের আঁচিলটা কোন গালে? বাঁ গালে না ডান গালে? আঁচিল? ঋজুরেখার মুখে আঁচিল ছিল নাকি? কই, লক্ষ্য করিনি তো। হ্যাঁ, আমি তো সেই কথাই বলি। আসলে আপনি গান নিয়ে এমন কোস্তাকুস্তিতে মেতেছিলেন যে ঋজুরেখাকে লক্ষ্যই করেননি। একটু আগেই যেন বলছিলেন না যে ঋজুরেখা তেমন সুন্দরী নয়? আচ্ছা, হঠাৎ এর মধ্যে ঋজুকে টানাটানি কেন? আচ্ছা, আপনি ঋজুর বাবার নাম জানেন? না তো। বাবার নাম জেনে আমার কি হবে? ঠিকানা? না, না, তাও জানি না। আমাদের তেমন সম্পর্ক তো হয়নি। দেখুন, আমার মোবাইলটা খুব সস্তার জিনিস। এতে ফটো খুব একটা ভালো ওঠে না। স্ক্রিনটাও স্ক্র্যাচ পড়ে আবছা হয়ে গেছে। তবু ওই ফটোটা দেখুন তো, একটু ভালো করে দেখুন, হ্যাঁ? এ কি হ্যাকছি করার মতো মেয়ে? আর এই যে বাঁ চোখের নিচে আঁচিলটা, যেটা আপনি লক্ষ্যই করেননি। একটু দেখুন তো ভালো করে। মাই গড! এ তো ঋজুর ছবি বলেই মনে হচ্ছে। তা এটা আমাকে দেখানোর মানে? দেখুন, ঋজু বলে না ভেবে একটু নিরপেক্ষভাবে চোখ বুজে মেয়েটাকে ভাবুন তো। প্লিজ একটু ভাবুন। খুব ফেলনা মনে হচ্ছে? কি যে সব হচ্ছে, আফটার সেকেন্ড থট আমার মনে হচ্ছে, হুম, রিজু বেশ সুন্দরী এবং আমি সে সময় তাকে সত্যিই লক্ষ্য করিনি। আহ! বাঁচালেন মশাই। এই মেয়ে যদি চিরকুমারী থেকে যায়, তাহলে যাদববাবুর টিফিন বক্স আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
কেন মশাই, কেন? ঋজুরেখা যাদববাবুর একমাত্র সন্তান, বড় আদরের মেয়ে, এবং সে আপনাকে ছাড়া বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে। আর তাই যাদববাবু আমাকে আশকারা দিচ্ছেন। কেবল বলছেন, যদি কুশলকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারো তাহলে। বাকিটা কিন্তু আর বলেননি, উজ্জ্ব রেখেছেন। ওহো, তাই বলুন। হ্যাঁ, যাকে তাই ঘুরে ফিরে আসতে হলো জায়গায়। তা কিছু বলবেন? হুম। কি? হ্যাঁ, আপনি রিজুকে বলবেন আবার যেন আমাকে গান শেখাতে আসে, ঠিক সেই আগের মতো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।